বিধাননগর থানায় শতদ্রু দত্তকে তাকে জেরা করা হচ্ছে। ঠিক কিভাবে জেরা করা হচ্ছে, অন ক্যামেরা জেরা করা হচ্ছে, ভিতরের খবর কি পাবো আমরা জানবো, আমরা জানার চেষ্টা করব। কারণ এই জিজ্ঞাসাবাদে বেশ কিছু প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবে পুলিশ। যে প্রশ্নের উত্তরগুলো চলে যাবে যে কমিটি রয়েছে সেই কমিটির কাছে, কারণ পুরো বিষয়টি খতিয়ে দেখবে কমিটি যে ঠিক কী হয়েছিল যুব ভারতীতে। আমার সঙ্গে অনুপ রয়েছে সরাসরি। অনুপ, একবার জানতে চাইবো কীভাবে চলছে এই পদ্ধতি। কিছুক্ষণ আগেই কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে। ডিসি অনিশ সরকার তিনি কিন্তু একেবারে আজকে দেখা গেল বিধাননগর দক্ষিণ থানায় তিনি আসলেন। তার পরবর্তী ক্ষেত্রে তার আগে এসিপি একেবারে তিনি ঘটনাস্থলে আসলেন এবং এই গোটা জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু কারণ হচ্ছে গতকালকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, গতকালকের পর আজকে একই গাইডলাইন ধরে জিজ্ঞাসাবাদ করা। তার কারণ এর মধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়, তদন্তকারী কমিটি। সেই কমিটিকে কিন্তু গোটা এই যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেই গাইডলাইন কিন্তু একেবারে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করে সেই ভিডিওগ্রাফি পাঠাতে হবে। তার কারণ এই যে গোটা একেবারে তদন্ত প্রক্রিয়া, এটির মধ্যে রাজ্য সরকার যে তদন্তকারী কমিটি গঠন করেছে তাই কিন্তু গোটা দায়িত্বে। এবং সেই কারণেই গতকালকে একেবারে যখন তারা যুব ভারতী স্টেডিয়াম পরিদর্শনে আসে, গোটা স্টেডিয়াম খতিয়ে দেখে কী ঘটনা ঘটেছিল, আলাদা আলাদা করে তদন্তকারী আধিকারিক পুলিশ কমিশনার মুকেশ কুমার থেকে শুরু করে জয়েন্ট সিপি প্রত্যেকের সাথে কথা বলেছিল এবং তদন্তকারী আধিকারিক তাদেরকে কিন্তু জানিয়েছিল যে বেশ কিছু গাইডলাইন, যে প্রশ্নের উত্তর এখনও তাদের কাছে অধরা রয়েছে। যেমন এক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বা তাদের কাছে যেগুলো এখনও অধরা বা এখনও পর্যন্ত মিসিং বলে মনে করছে, যে বলা হচ্ছে 35 লক্ষ টাকার যে টেন্ডারের কথা বলা হচ্ছে, জলের টেন্ডার, এই টেন্ডারের কীভাবে দেওয়া হয়েছিল, আদৌ তো কি নিয়ম মেনে দেওয়া হয়েছিল, নিয়ম মেনে দেওয়া যায়, কিন্তু গাইডলাইন অনুযায়ী দেখা যাচ্ছে ভিতরে কোনোভাবে এই টেন্ডার কিন্তু দেওয়া যায় না। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু তারা উত্তর খোঁজার জন্যই আজকে তদন্তকারী আধিকারিক তিনজন উপস্থিত থাকবেন। এসি পদমর্যাদা আধিকারিক ডিসি অনিশ সরকার নিজে উপস্থিত এবং শতদ্রু দত্তকে কিন্তু এইভাবেই জিজ্ঞাসাবাদ করা হবে। গতকালকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু বেশ কিছু তথ্য মিলেছিল। গতকালকের পর আবারও আজকে জিজ্ঞাসাবাদ করা হবে শতদ্রু দত্তকে। তার কারণ যে মেসি ইভেন্ট ছিল, মেসি ইভেন্টের গোটা মূল উদ্যোক্তা ছিল শতদ্রু দত্ত। তাকে গ্রেপ্তার করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এয়ারপোর্টে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তারপরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পুলিশের পক্ষ থেকে 2টো স্বতঃস্ফূর্ত মামলা রুজু করা হয়েছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। যে তদন্তকারী কমিটি গতকালকেই কিন্তু একেবারে যে পুলিশ কমিশনার থেকে শুরু করে জয়েন্ট সিপি প্রত্যেকের সঙ্গে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছিল এবং তারা বেশ কিছু যে পোস্টের গাইডলাইন দেয় সেই গাইডলাইন অনুসারে কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই জিজ্ঞাসাবাদের গোটা ভিডিওগ্রাফি করা হবে। অনুপ, শতদ্রু দত্ত যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যিনি এই পুরো আয়োজনের দায়িত্বে ছিলেন, হ্যাঁ, এই শতদ্রু দত্ত কে চট করে একবার দেখে নেওয়া যাক শতদ্রু দত্তর ব্যাকগ্রাউন্ড। ফুটবল প্রেমীদের স্বপ্ন পূরণের দিন ছিল শনিবার। যুব ভারতীতে মেসি ম্যাজিক দেখতে হাজির হন হাজার হাজার দর্শক। নেপথ্যে ছিলেন শতদ্রু দত্ত, অনুষ্ঠানের আয়োজক। এখন যিনি পুলিশ হেফাজতে। শতদ্রু দত্ত হুগলির রিষড়ায় বাড়ি। একসময় কর্পোরেট সংস্থায় চাকরি করতেন। খেলার নেশা থেকে ইভেন্ট ম্যানেজমেন্টের পেশায় শতদ্রু। শুধু ক্রীড়া জগৎ নয়, অভিনয়ের দুনিয়াতেও শতদ্রুর পরিচিতি। এই শতদ্রুর হাত ধরে দ্বিতীয়বার কলকাতায় পা রাখেন মারাদোনা। বিশ্বকাপ জয়ের পরে মার্টিনেজকেও এনেছিলেন ফুটবলের শহরে। এই শতদ্রু দত্তের উদ্যোগেই 14 বছর পরে শনিবার কলকাতায় আসেন মেসি। শুরুটা হয়েছিল উন্মাদনায় আর শেষটা বিশৃঙ্খলায়। মাঠে মেসিকে ঘিরে বাড়তে থাকে ভিড়, ছবি তোলার হিড়িক। পাশেই ছিলেন শতদ্রু। ভিড়ে কয়েকজনকে ঠেলে সরিয়ে দিতে দেখা যায় শতদ্রুকে। স্বপ্নের স্টেডিয়ামে তাণ্ডব। শতদ্রু দত্তের আয়োজক সংস্থার ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। হাই প্রোফাইল অনুষ্ঠানে এমন অব্যবস্থার জেরে শনিবার গ্রেফতার হন শতদ্রু দত্ত। তার বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, সরকারি সম্পত্তি ভাঙচুর, বেআইনি সমাবেশ, শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত অপরাধের অভিযোগ।
নিউজ 18 বাংলা। ঠিক কি হয়েছিল আমরা দেখেছি। এবার যদি যুব ভারতী ক্রীড়াঙ্গনে ঠিক কি হয়েছে তার খতিয়ান নিতে যাই, যদি হিসেব করে দেখতে হয় কতটা ক্ষতি হলো যুব ভারতী ক্রীড়াঙ্গনের, এক নজরে দেখে নিন কতটা ক্ষতি হয়ে গেছে। যুব ভারতীতে লিওনেল মেসির মেগা ইভেন্ট। শনিবার হাই প্রোফাইল এই অনুষ্ঠানে চূড়ান্ত অব্যবস্থা। এই দেখুন, মাঠে মেসিকে ঘিরে ভিড়। গ্যালারি থেকে ফুটবলের রাজপুত্রকে দেখতে পেলেন না অনেক দর্শক। মাত্র কয়েকজন লোকের জন্য রাজ্যের বদনাম। সাধারণ মানুষের টাকায় তৈরি স্টেডিয়াম। মেসিকে দেখতে না পেয়ে সেই স্টেডিয়ামে তাণ্ডব চালালো ক্ষুব্ধ জনতা। কোটি কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যুব ভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণ প্রায় 2.5 কোটি টাকা। শনিবার সকাল থেকেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিড়। বেলা 11:30টায় মাঠে ঢোকেন মেসি। তাকে ঘিরে ভিড় বাড়তে থাকে। মিনিট 20-এর মধ্যে মাঠ থেকে বেরিয়ে যান ফুটবলের রাজপুত্র। তাকে দেখতে না পেয়ে ক্ষেপে ওঠে জনতা। মুড়ি মুরগির মতো মাঠে পড়তে থাকে জলের বোতল, ভাঙা চেয়ার। ফেন্সিং ভেঙে মাঠে ঢুকে পড়েন অনেকে। চলে ভাঙচুর। যার জন্য কয়েক কোটি টাকার সম্পত্তির ক্ষতি হলো। নিউজ 18 বাংলা। যুব ভারতীতে ভাঙচুরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে নাগেরবাজার থেকে। তারা কারা জানবো একবার অনুপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। অনুপ, তা যুব ভারতী ক্রীড়াঙ্গনে যে ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেশ কয়েকজনকে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ এবং শনাক্তকরণের কাজ চলছে। তার কারণে দুজনকে নাগরবাজার লেখায় গ্রেপ্তারের কারণ, প্রথমত দেখা যায় যে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেদিনকে মেসি ইভেন্ট ছিল, পরবর্তী ক্ষেত্রে ভাঙচুরের ঘটনা, একেবারে সেখানে ভাঙচুরের ঘটনা দেখা যায়। গ্যালারি থেকে তারা কিন্তু বাইরে যেমন আসছে, মাঠের মধ্যে প্রবেশ করছে, প্রত্যেকটি জায়গায় কিন্তু ক্লোজ সার্কিট যে ক্যামেরা, সেই ক্যামেরার ফুটেজ কিন্তু পুলিশ পায়। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে তাদের শনাক্তকরণের কাজ করা হয়। তারপরেই নাগেরবাজার এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে বিধাননগর আদালতে পেশ করা হচ্ছে এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনাকে কিন্তু এখনো বেশ কয়েকজনকে চিহ্নিতকরণ করা হয়েছে। তাদের যেমন খোঁজ চলছে, পাশাপাশি আরও কয়েকজনকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার সঙ্গে তাদের কি যোগসূত্র ছিল কিনা আদতে, একাধিক ক্লোজ সার্কিট সি ক্যামেরার ফুটেজ থেকে শুরু করে সংবাদ মাধ্যমে দেখানো হয়েছিল। এরকম ফুটেজ দেখেই কিন্তু দোষীদেরকে গ্রেপ্তারের এই প্রক্রিয়া পুলিশ করছে। কিন্তু ইতিমধ্যে দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে, আজকে আদালতে পেশ করা হয়েছে দুজনকে। ইতিমধ্যেই তাদেরকে পেশ করার পরবর্তী ক্ষেত্রে এই ঘটনায় কিন্তু আরও গ্রেপ্তারের সংখ্যা যেমন বাড়বে। এদিকে যেমন অনুপ, সেদিনের ভাঙচুরের ঘটনা, সেই ভাঙচুরের ঘটনায় পুলিশি তদন্ত চলছে, শনাক্তকরণের কাজ চলছে, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এটাও ঠিক যে সেদিনের ম্যানেজমেন্টের চূড়ান্ত অব্যবস্থা ছিল, চূড়ান্ত অব্যবস্থা। এরকম একটা হাই ভোল্টেজ ইভেন্ট যেখানে লিওনেল মেসি থাকছে, সেই ইভেন্টে সেখানে কিছুক্ষণ পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার কথা ছিল, সেখানে শাহরুখ খানের আসার কথা ছিল। সেই ইভেন্টের এই চরম অব্যবস্থা, এই দায়িত্ব ম্যানেজমেন্টকেই নিতে হবে। ফুটবল বিশ্বের মহাতারকা শনিবার যুব ভারতীতে ছিল লিও মেসির ইভেন্ট। সেখানেই চূড়ান্ত বিশৃঙ্খলা, ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি।
হাই প্রোফাইল অনুষ্ঠানের এমন অব্যবস্থার কারণে গ্রেপ্তার মূল উদ্যোক্তা শতদ্রু। এই ঘটনার ছত্রে ছত্রে প্রশ্ন উঠেছে মেগা ইভেন্টের ব্যবস্থাপনা নিয়ে। Absolutely rubbish mismanagement. Rubbish. 32,000 দিয়ে পুরোটা দেখতেই পাইনি। This is a fraud. This is a miscam. Total mismanagement by the authority. 15,000 I paid for it. I came from Bengaluru. Such a shit management Calcutta has done it right now. Disgrace for Messi, disgrace for Calcutta, disgrace for India also. আন্তর্জাতিক স্তরের তারকাকে এনে শহরে অনুষ্ঠান, আমন্ত্রিত ভিভিআইপিরা। এই ধরনের অনুষ্ঠানে নিরাপত্তার ব্যবস্থা থাকে অন্য মাত্রায়। অনুষ্ঠানের আগে দফায় দফায় বৈঠক হয়, সেই বৈঠকে থাকেন ভিভিআইপির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিনিধিরা। পরিবহন দপ্তর, পূর্ত দপ্তর এবং ক্রীড়া দপ্তরের প্রতিনিধিরাও থাকেন। স্থানীয় পুলিশের তরফে প্রতিনিধি থাকেন বৈঠকে, ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের প্রতিনিধিও থাকেন। অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে কোথায় কে থাকবেন তা নিয়ে পরিকল্পনা করা হয় অনেক আগে থেকেই। প্রপার প্ল্যানিং ছিল, পুরোপুরি প্ল্যানিং ছিল। এত বড় প্রোগ্রাম তাহলে করতে না পারে কেন? যদি কারোর প্ল্যানিং এরকম গন্ডগোল হয়ে যায়, এত বড় প্রোগ্রাম কেউ নেয় কি? এই যে মেসির মতো সুপারস্টার আসবে তার নিরাপত্তা নিয়ে কোনো মহড়া হয়েছে মাঠে? মহড়া তো 2-3 দিন ধরে বিভিন্ন রকম হয়েছে। পুলিশ আধিকারিক যারা অনেকেই এসেছিলেন, বিভিন্ন মিটিং হয়েছে, তাদের নিয়ে ঘোরা হয়েছে, স্টেডিয়াম ঘুরে স্ট্রিট অব্দি কাউন্ট করে সেই হিসেবে সব করেছেন, এগুলো শুনেছি আমি। উদ্যোক্তাদের দাবি মেগা ইভেন্টের জন্য পরিকল্পনা ছিল, কিন্তু ছবি তো অন্য কথা বলছে। মেসিকে ঘিরে ভিড়, এত লোক মাঠে ঢুকলো কিভাবে? স্টেডিয়ামে বোতল ছোড়া থেকে ভাঙচুর, আগুন, কিছুই বাদ যায়নি। তাহলে এই বিশৃঙ্খলার দায় কার? আমার মনে হয় অ্যাজ আ টিম আমরা, ধরো আমাদের পুলিশ বা ধরো আমাদের যারা মানে সিকিউরিটি কর্মীরা ছিল এবং মিডিয়ার ছেলেরা, উই অল ওয়ার্ক টুগেদার টু মেক ইট আ ভেরি গুড প্রোডাক্ট। এবং তার জন্যই সাফল্য হয়ে প্ল্যান করাটা তো সব নয়, প্ল্যানটাকে রিলিজিয়াসলি এক্সিকিউট করা, এটাই হচ্ছে আসল কাজ। আমার মতে হচ্ছে এই পুরোটা মিলিয়েই তো ইভেন্টটা, শুধু আমি কাউকে ফাইনাল করে ফেললাম সেটা তো ইভেন্ট নয়। আমি তাকে আমার পুরো যে প্ল্যান, সেই পুরো প্ল্যানটাকে এক্সিকিউট করলাম, সেটাই হচ্ছে ইভেন্ট না? একটা হলিস্টিক তোমার প্ল্যান থাকা উচিত, মানে টপ ভিউ থাকা উচিত, যে ওয়্যার সব থেকে প্রথম এটা ভাবা উচিত যে ওয়্যার থিংস ক্যান গো রং। ওই জায়গাগুলোকে যদি আমরা আগে অ্যান্টিসিপেট করতে পারি তাহলেই তোমার আর্থিকটা কাজ। আমার মতে খুব একটা দূরদর্শিতারও দরকার নেই, জাস্ট লিটল কমন সেন্স উইল বি এনাফ। একটু এত বড় ইভেন্টের মধ্যে একটা ইন্ডিভিজুয়াল নিজে ইভেন্ট করার চেষ্টা করছে, এখানে অবশ্যই ওকে একটা প্রফেশনাল এজেন্সিকে হায়ার করা উচিত ছিল। বিকজ সল্টলেক স্টেডিয়াম একটা ছোট্ট জায়গা নয়, পৃথিবীর সব থেকে বড় তারকা আসছে, যার যে আমাদের বলিউড অথবা টলিউডের সেলিব্রিটিদের 5,000 গুণ বেশি পপুলার। ওরকম একটা ইভেন্টকে খুব সেন্সিটিভিটি, খুব ডিটেল প্ল্যানিং এ করা হয়েছিল। নিউজ 18 বাংলা। শুধুমাত্র শতদ্রু দত্ত নয়, শতদ্রু দত্তের ঘনিষ্ঠ যারা, তাদেরকেও পুলিশ ডেকে পাঠাচ্ছে, তাদের কাছ থেকেও জানতে চাইছে, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেমন লালটু দাস, এই লালটু দাস শতদ্রু দত্ত ঘনিষ্ঠ। কলকাতার মেসি ইভেন্টের দায়িত্বে ছিলেন এই লালটু দাস। যাবতীয় বৈঠক, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যাবতীয় বৈঠক করেছেন লালটু দাস, এমনকি পুলিশের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। ইরন আছে সরাসরি আমার সঙ্গে, ইরনের সঙ্গে একবার কথা বলবো। ইরন, লালটু দাসের থেকে ঠিক কি কি জানতে চাইবে পুলিশ? দেখো, মেসি ইভেন্টে যে বিশৃঙ্খলা হয়েছে তারপর থেকে পুলিশ মিসিং লিঙ্কগুলো খোঁজার চেষ্টা করছে। অর্থাৎ কি করে এই ঘটনা ঘটলো, এর দায়ী কে? কারণ কে শুধু একজন নয়, এই দায়ের পেছনে একাধিক ব্যক্তি বা একাধিক ঘটনা রয়েছে। সেই সমস্ত ঘটনার সমষ্টি ফল হচ্ছে মেসি ইভেন্টে বিশৃঙ্খলা। লালটু দাস হচ্ছে শতদ্রুর বন্ধু। তিনি গতকাল যখন নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ তার সঙ্গে আমরা যখন কথা বলি, ফোন ইন দেন, তিনি আমাকে বলেন যে আমি অফিসিয়ালি কোনো পদে নেই, কিন্তু একাধিক মিটিং আমি অ্যাটেন্ড করেছি, আমি পুরো বিষয়টা জানি। তিনি নিজে স্বীকার করেন। সূত্র মারফত খবর, লালটু এই কলকাতার ইভেন্টের অন্যতম দায়িত্বে ছিলেন। অর্থাৎ শতদ্রু দত্তের সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি লালটু, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইভেন্টটা ম্যানেজ করতে, বিভিন্ন লিয়াজো করা, বৈঠক করা, থানায় গিয়ে কথা বলা, ইভেন্ট ম্যানেজমেন্ট যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার সঙ্গে একটা রোডম্যাপ তৈরি করা,
এসওপি তৈরি করা যাবতীয় কাজ এই লালটু করছিলেন। গতকাল তিনি যেটা নিজে ফোনে নিউজ 18 বাংলায় স্বীকার করেছেন, তিনি নিজেও জানেন না মাঠের ভেতরে কারা কিভাবে ঢুকলো, তিনি নিজেও চিনতে পারছেন না তারা কারা। উদ্যোক্তাই যদি চিনতে না পারেন মাঠে কারা, এইখান তাহলে থেকে তো চিনবে প্রশ্ন কি? উঠছে, এইখান থেকে এরকম প্রশ্ন উঠছে, এই যে মাঠের মধ্যে এত লোক ঢুকে পড়লো, আসল বিশৃঙ্খলা শুরু হলো কোথা থেকে? মানুষ তো টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েছিলেন, মেসিকে তো দেখাই যাচ্ছে না গ্যালারি থেকে, কালো মাথার ভিড়, তার মাঝে কোনটা যে মেসির মাথা সেটাই বোঝা যাচ্ছে না। এখান থেকেই তো সমস্যা। তো এই মাঠের মধ্যে এত মানুষের ভিড় এলো কিভাবে? শনিবার যুব ভারতীতে মেসিকে ঘিরে ছবি তোলার হিড়িক। মেসির চারপাশে ভিড়। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্বপ্নভঙ্গ, গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি। এই থেকে বিশৃঙ্খলা শুরু। খালি মিনিস্টার, তাদের চেনা মেনা ক্যামেরাম্যান সবাই এখানে, কিছু দেখতে পাইনি। হরিড এক্সপিরিয়েন্স। অভিযোগ, যখন মেসির গাড়ি প্রবেশ করে তখন অনেকেই নাকি আচমকা, এখানে যারা সিকিউরিটিতে ছিলেন বা এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন এরকম অনেকে, তারাও নাকি তড়িঘড়ি মেসির গাড়ির সঙ্গে ভেতরে প্রবেশ করে দেওয়ার চেষ্টা করে এবং অনেকে ঢুকেও যান। মেসি মাঠে ঢোকার পরেই তাকে ঘিরে বাড়তে থাকে ভিড়। কিন্তু এরা কারা? মাঠে ঢুকলেন কিভাবে? সব ঠিক ছিল একদম, মানে মেসি আসার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। এই যে কাজগুলো আমরা করার জন্য বলেছিলাম ফ্লো চার্টে, সেগুলো আমরা একটাও করতে পারিনি। বাচ্চাগুলোকে গ্রুপ করে করে যে ভাগ করে রাখা হবে 4টে কোণে 5 জন করে, সেই ক্লিনিকটায় উনি অংশগ্রহণ করবেন। তাও কেউই মাঠের মধ্যে থাকবে না, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি ওইখানে কেউ মাঠ থেকে বেরোয়নি। আর প্রচুর মানুষ ছিল যারা কি সত্যি ইনভাইটেড ছিল। কি করে আমি চিনি তো না, কি করে বলবো বলুন তো যে কাদেরকে কি হয়েছে? অনেকেই জানি না। স্টেডিয়ামে গাড়ি ঢোকার দুটো রাস্তা, আর মাঠে প্লেয়ারদের ঢোকার জন্য রয়েছে টানেল। এই টানেলে থাকে নিরাপত্তা রক্ষীরা, সেখান দিয়ে শনিবার গিজগিজ করে লোক মাঠে ঢোকে। এখানেই প্রশ্ন, এত লোক টানেল দিয়ে ঢুকলো কিভাবে? তাহলে কি আলাদা করে টিকিট বিক্রি করা হয়েছিল? এটা হচ্ছে সরাসরি যেখানে চলে যাওয়া যায়, সেটা হচ্ছে ড্রেসিং রুমের একদিক, ফুটবলারদের ড্রেসিং রুমের একদিক, এবং এই টানেল দিয়ে সহজেই অনেকে বেরিয়ে আসতে পারেন, যদিও নিরাপত্তা রক্ষীরা ছিলেন। মেসিকে দেখার আনন্দে আত্মহারা সবাই, তখন যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারাও তো আত্মহারা হয়ে পড়েছিলেন। তারাও মেসিকে দেখতে যখন চলে যান তখন এই দরজাও কিন্তু খোলা থেকে যায়, ফলে এখান থেকে আচমকা কেউ বেরিয়ে সরাসরি মাঠে ঢুকে যায়নি। তো একটা অভিযোগ আসছে যে প্রচুর মানুষকে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কি করে ঢুকবে আমি তো এটাই তো বুঝতে পারছি না। যত লোককে অ্যাপ্লিকেশন দিয়েছি তার মধ্যে কিছু লোকের তো মানে ভেতরে ঢোকার পারমিশন দেওয়া হয়েছে, যারা মাঠে যাবে, মানে পারফর্মার, মানে মাঠে যাবে কিন্তু মাঠ থেকে বেরিয়ে যাবে। যে ছবি দেখা যাচ্ছে মেসি ঢোকার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ধরা হলো। অনেক লোক দেখেছি যাদেরকে আমি ভালো মতন জানি না, চিনি না, বা এর আগে কোনোদিন সেইগুলো আমার সঙ্গে পরিচয় নেই। তারা কারা বুঝতে পারলাম না তো কারা কারা, আমি তো চিনি না বলছি। তারা ঢুকলো কোথা থেকে? তাহলে মাঠে ঢুকেছে, কোথা দিয়ে ঢুকেছে কি করে বলবো? নিউজ 18 বাংলা। লিওনেল মেসি ফুটবলের সুপারস্টার, সে লিওনেল মেসি কলকাতায় একটা স্টেডিয়ামে তাকে সংবর্ধনা দেওয়া হবে। আমাদের দেশের ফুটবল নিয়ামক সংস্থা, আমাদের রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থা, এরা কিছু জানতো না, তাদের কিছু জানানো হয়নি। এখন তো এইসব প্রশ্নই উঠছে, এরকম তারা কি কিছুই জানতেন না, তাদের জানানো হয়নি? একদম এআইএফএফ বা আইএফএ তারা স্পষ্ট করে দিয়েছেন এই মেসি ইভেন্ট নিয়ে তারা কিচ্ছু জানতেন না। পাশাপাশি এআইএফএফ এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত তিনি তো বিরাট অভিযোগ তুলেছেন। তিনি বলছেন হতে পারে এটা ফিফার ম্যাচ নয়, কিন্তু ফিফার গাইডলাইন তো মানা উচিত ছিল, কারণ মেসি তো সুপারস্টার। মেসিরকে দায়িত্ব কেন রাজ্য সংস্থা বা যারা দায়িত্বে সর্বভারতীয় সংস্থা তাদেরকে জানানো হলো না? এবং খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে যেটা রয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট হ্যান্ডবুক,
ফিফার একটি 449 পাতার একটা হ্যান্ডবুক রয়েছে, তাতে কিন্তু অবশ্যই বলা রয়েছে কোনো ইভেন্ট করার ক্ষেত্রে কি গাইডলাইন মানতে হবে। তার কারণ তোমার মাথায় থাকবে মেসি এর আগে যখন খেলতে এসেছিল, ফিফা ম্যাচ খেলতে এসেছিল, সেটা ফিফার নিয়ম অনুযায়ী ছিল, তাদের ট্রেনিং হয়েছিল, মেসি ম্যাচ আয়োজনের জন্য 1 মাস ধরে ট্রেনিং হয়েছিল যুবভারতীতে, কার কি দায়িত্ব, কে কি প্রোটোকল মেনটেন করবে, এই ক্ষেত্রে যে কোনো রকম কোনো পরিকল্পনা হয়নি ইরন, সুব্রত দত্তের কথা বলছিলে, এআইএফএফ এর প্রাক্তন সহ সভাপতি সুব্রত দত্ত, তিনি তো উদ্যোক্তাদেরই দুষছেন যে যুব ভারতীতে এই বিশৃঙ্খলার জন্য উদ্যোক্তারাই দায়ী। এরকম যখন একজন তারকা আসে, সেটা একটা আন্তর্জাতিক ম্যাচের সমান। এরকম একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তার যে সিকিউরিটি প্রোটোকল, সেটা একদম মানা উচিত এবং সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। এবং পুলিশের সাথে অর্গানাইজারদের কোঅর্ডিনেশনের অভাব আছে, বুঝতেই পারেনি, জানেই না যে কি কোথায় কি করতে হবে। 3-4টে স্তরে এটা হয় একটা স্টেডিয়ামে। আজকে কলকাতায় কত আন্তর্জাতিক তারকা এসছে, কিচ্ছু হয়নি। মান সম্মানের যে ক্ষতিটা হয়েছে সেটা কোনো পয়সা, মানে টাকা পয়সায় মূল্যায়ন করা যাবে না। এত ক্ষতি হয়ে গেল। এখন আন্তর্জাতিক কোনো ইভেন্ট এখানে করতে হলে যে কোনো এফসি হোক, ফিফা হোক বা এআইএফএফ হোক, সবাই 10 বার ভাববে। এ তো গেল এআইএফএফ। আইএফএ অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সচিব অনির্বাণ দত্ত, তিনিও আয়োজকদের বিরুদ্ধে সরব, বলছেন যে আইএফএ কে রীতিমতো অন্ধকারে রেখে বেশি ইভেন্ট করা হয়েছিল। এই পুরো ব্যাপারটাই কিন্তু আইএফএ এর কোনো মতামত চাওয়া হয়নি, কোথাও থেকে আইএফএ কে কোনো কিছু জানানোও হয়নি। পুরোটা আইএফএ কে ডার্কে রেখে করা, এবং যেটা হলো এটা একটা বিরাট কলঙ্ক হয়ে থাকলো বাংলা ফুটবলের জন্য। এবং মেসি মানে এটা একটা আন্তর্জাতিক খবর, সারা পৃথিবীর কাছে যে চিত্রটা গেল বাংলার, আমার মনে হয় সেটা খুব ক্ষতি করলো বাংলার এবং ভারতীয় ফুটবলের। অথচ এই ধরনের আন্তর্জাতিক মানের অনুষ্ঠানের ক্ষেত্রে এআইএফএফ এর সঙ্গে যোগাযোগ রাখা প্রয়োজন, সেলিব্রিটি ম্যানেজমেন্ট ডিরেক্টর ভাস্কর গোস্বামীর মত। ম্যাচ করলে তো জানাতেই হবে, ম্যাচ করলে তো সেটা তো ফিফা প্রোটোকল বলছে জানাতেই হবে, আইন হচ্ছে তাই। বাট তুমি যদি কোনো সেলিব্রিটিকে আনো তাহলে তার কোনো দরকার নেই। দেশের ফুটবল সংস্থা তাকে জড়িয়ে নিলে ক্ষতিও তো নেই। আমি তো আমার ক্ষেত্রে তাই আই অলওয়েজ প্রেফার্ড কি ফুটবল অ্যাসোসিয়েশন বা তার সঙ্গে কাজ করাটা। মারাদোনার ক্ষেত্রেও কি তাই করেছিল? হ্যাঁ, আইএফএ কে সাথে নিয়েই করেছিলাম। এবং মানে তাতে সুবিধা হয় তো, তুমি এক্সট্রা হ্যান্ডস পাও, তুমি তোমার সাথে আরো অনেক বড় টিম পাও একটা।